আমাদের প্রশাসন প্রত্যেক দিন কিভাবে আমাদের ঠকাচ্ছে, আজকে তার আপনাদের প্রমাণ দেবো। ঠকানো কি শুধু জিনিসের দাম অতিরিক্ত নিলেই হয়? ঠকানো কিন্তু ভুল ইনফরমেশন দিলেও হয়। ইচ্ছাকৃতভাবে যদি মানুষকে ভুল তথ্য দেওয়া হয় এবং সেটা যদি দিনের পর দিন দেওয়া হয়, তাহলে সেটাও এক ধরনের প্রতারণা, সেটাও কিন্তু এক ধরনের ঠকানো। আপনারা জানেন, গত কয়েকদিন ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন এবং তা নিয়ে একেবারেই রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি সরগরম হয়েছে। একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন? এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকমের পদক্ষেপে কেন্দ্রীয় সরকার সেই ধরনের কোনো ব্যবস্থা নিত না, বা কেন্দ্রীয় সরকার কিন্তু মুখ খুলতো না। কিন্তু আপনারা খেয়াল করবেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নীতি আয়োগে বৈঠকে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে যা বললেন, একেবারেই তার 1-2 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও একজন মহিলার রাজনৈতিক মুখকে দিয়ে কেন্দ্রীয় সরকার পরিষ্কার সেই তথ্য দিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা মিথ্যা বলছেন। মিথ্যা কথাটা আমি কোট আনকোট বলছি, একেবারেই এই লাই শব্দটা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা মিথ্যা বলছেন। অর্থাৎ আপনারা খেয়াল করে দেখবেন যে কেন্দ্রীয় বিজেপি এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সেইভাবে রিয়াক্ট করতো না, কিন্তু গতকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের পর কিন্তু কেন্দ্রের তরফ থেকে পরিষ্কারভাবে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দেওয়া হয়েছে। যে তথ্য ছড়ানো হচ্ছে সেটা মিসলিডিং, অনেকেই আবার বলেছেন যে তথ্য ছড়ানো হয়েছে সেটা একেবারেই মিথ্যা। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা এই ঘটনার জন্য নিন্দা প্রস্তাব জারি রাখবে বিধানসভার কক্ষে। সে যাই হোক, যে প্রথমেই বললাম যে প্রশাসন কিভাবে আমাদের দিনের পর দিন মিথ্যে ইনফরমেশন দিয়ে কার্যত প্রতারণা করছে বা ঠকাচ্ছে, আজকে তার জল জ্যান্ত আপনাদের সামনে একেবারেই তথ্য দেবো, যেটা চোখ ছানা ভরা হয়ে যাবে আপনাদের। আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে কেন্দ্র নাকি পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে। এতদিন পর্যন্ত মানে জিএসটি লাগু হওয়ার আগে সমস্ত ট্যাক্স রাজ্যের হাতে থাকতো, তার একটা অংশ তারা কেন্দ্রকে তুলে দিত। কিন্তু জিএসটি চালু হওয়ার পরে সমস্তটা তুলে নিয়ে চলে যায় কেন্দ্র এবং আমাদের কিছু দেয় না বলে প্রায় নাকে কান্না কাঁদতে দেখি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে কেন্দ্র সবকিছু ট্যাক্স নিয়ে চলে যায়, আমাদের কিচ্ছু ফেরত দেয় না। কিন্তু পশ্চিমবঙ্গবাসী হয়ে আপনারা কি সত্যিটা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা সেটা কি সঠিক? অন্তত যে তথ্যটা আমাদের হাতে এসেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা তথ্য প্রকাশ করেছেন, সেই সূত্র ধরে আমি বলছি, যে তথ্যটা শুভেন্দু অধিকারী প্রকাশ করেছেন সেই তথ্য অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষকে হয়তো সত্য কথাটা বলেননি, যদি শুভেন্দু অধিকারীর দেওয়া ওই তথ্যটা সত্যি হয়। আসুন আপনারা দেখুন, চমকে উঠবেন। বিরোধী দলনেতা একটা লম্বা পোস্ট করেছেন এবং সেই লম্বা পোস্টের পাশাপাশি তিনি একটা ডকুমেন্ট আপডেট করে দিয়েছেন। ডকুমেন্টটা কি রয়েছে সেটা আপনাদের একটু বুঝিয়ে বলি, একেবারে বিশ্লেষণ করে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রতিদিন আমরা কিভাবে প্রতারিত হচ্ছি। পয়েন্ট নাম্বার এতে বলা হয়েছে, অলদো ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অলমোস্ট 7.5% of India's population and GST is a consumption based tax. In spite of this, the contribution of West Bengal to GST on domestic goods for 2023-24 is rupees 62,613 crore as against a total collection of rupees 15,23,249। অর্থাৎ বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ কিন্তু পপুলেশনের দিক থেকে ভারতবর্ষে 7.5% মানুষ পশ্চিমবঙ্গে থাকে। অর্থাৎ গোটা দেশে যত মানুষ থাকে তার 7.5% মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে থাকে। সেই ক্ষেত্রে দেখুন পশ্চিমবঙ্গের জিএসটি কালেকশন কত? জিএসটি কালেকশন মাত্র 4.11%। একটা টেবুলার স্ট্রাকচারে সেই তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে দেখুন পশ্চিমবঙ্গে জিএসটি কালেকশন মাত্র 4.11%। জিএসটি কালেকশন আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিস, যে সমস্ত জিনিস আমরা কিনি তার মধ্যে একটা জিএসটি চার্জ দিতে হয়, সেই জিএসটি চার্জটা সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যায়। এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষকে কিনতে হয়, এরকম না যে 10টা মানুষ কেনেন বাকি 10টা মানুষ কেনেন না, তারা জিএসটিতে কন্ট্রিবিউট করেন না, এরকম নয়, সকলকে কিনতে হয় কিছু না কিছু। সেই কারণেই খুব স্বাভাবিকভাবেই যে রাজ্য বড়, যে রাজ্যে বেশি মানুষ রয়েছে সেই রাজ্য বেশি ট্যাক্সে কন্ট্রিবিউট করবে, জিএসটিতে কন্ট্রিবিউট করবে, এটাই স্বাভাবিক হওয়া উচিত ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার একেবারেই উল্টোটাই হচ্ছে। এবার দেখুন যে পশ্চিমবঙ্গে 7.5% মানুষ রয়েছে গোটা ইন্ডিয়ার রেসপেক্টে, অথচ জিএসটি কালেকশন মাত্র 4.11%। এবার সেখানে দেখুন কম্পেয়ার করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের সাইজে যে সমস্ত অন্যান্য রাজ্য রয়েছে, যেমন মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, তাদের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। মহারাষ্ট্রের জিএসটি কালেকশন 21%,
পশ্চিমবঙ্গের যেখানে কালেকশন 4%, মহারাষ্ট্রের জিএসটি কালেকশন 21%, এবং সংখ্যার হিসাবে পশ্চিমবঙ্গে যেখানে প্রায় 19,000 কোটি টাকার কাছাকাছি, সেখানে মহারাষ্ট্রের জিএসটি কালেকশন 86,000 কোটি টাকার কাছাকাছি। কর্ণাটকের যদি আমরা দেখি তাহলে 9.537% তাদের জিএসটি কন্ট্রিবিউশন, এবং তামিলনাড়ুর জিএসটি কন্ট্রিবিউশন হচ্ছে 7.965%। অর্থাৎ পশ্চিমবঙ্গের থেকে প্রায় সকলেই অনেকটা এগিয়ে। গোটা দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউশন যদি ধরেন আপনারা, তাহলে পশ্চিমবঙ্গের থেকে বাকি রাজ্যগুলো, অন্তত পশ্চিমবঙ্গের সাইজের যে রাজ্যগুলো আছে সেখানে পশ্চিমবঙ্গের থেকে তারা গোটা দেশে অনেক বেশি কন্ট্রিবিউট করছে। এটা তো গেল জিএসটি। এবার আমরা দেখি ডিরেক্ট ট্যাক্স। এই ডিরেক্ট ট্যাক্স কন্ট্রিবিউশনে পশ্চিমবঙ্গের হাল কি দেখি। পশ্চিমবঙ্গের ডিরেক্ট ট্যাক্স কন্ট্রিবিউশন যেটা সেন্ট্রালে করে 3.46%, অর্থাৎ 3.46%, যেখানে মহারাষ্ট্রের অবদান রয়েছে 37.75%, কর্ণাটকের অবদান রয়েছে 12.62%, এবং তামিলনাড়ুর অবদান রয়েছে 6.60%। সেখানে দেখুন পশ্চিমবঙ্গ মাত্র 3.46%। এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। পশ্চিমবঙ্গ থেকে যে ডিরেক্ট ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে যায় তার মধ্যে পশ্চিমবঙ্গের অবদান মাত্র 3.46, একেবারে হয়তো সমস্ত রাজ্যের তুলনায় একেবারেই নিচের দিকে বা সর্বশেষও হতে পারে। এবার সব থেকে ইন্টারেস্টিং যে পয়েন্টটাই আসবো, আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়শই বলে যে আমাদের কাছ থেকে সমস্ত ট্যাক্সটা নিয়ে চলে যাচ্ছে আর আমাদের কিছুই দিচ্ছে না। আপনারা নিশ্চিতভাবে শুনেছেন, রাজনৈতিক প্রচার থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বাইট দেওয়া পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বক্তব্যই আমরা বলতে শুনেছি। এবং এই বক্তব্য শুনলে সাধারণ মানুষের মনের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হবে যে তাই তো, সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ থেকে সমস্ত ট্যাক্স নিয়ে চলে যাচ্ছে অথচ পশ্চিমবঙ্গকে কিছুই রিটার্ন দিচ্ছে না, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যায় করছে। আজকে আপনাদের দেখাবো এই তথ্যটা যদি সত্যি হয়, শুভেন্দু অধিকারীর দেওয়া যদি তথ্যটা সত্যি হয়, তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গ থেকে যতটা ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটি বাবদ বা ডিরেক্ট ট্যাক্স বাবদ নিয়ে যায় তার থেকে অনেক বেশি রিটার্ন পশ্চিমবঙ্গকে দেয়। সেটা আপনারা দেখুন। এবং এটা শুধুমাত্রই করে পশ্চিমবঙ্গের এই পুয়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ থেকে যা নিয়ে যায় তার থেকে অনেক বেশি পশ্চিমবঙ্গকে ফিরিয়ে দেয়, যে তথ্যটা কিন্তু আপনাদের সামনে তৃণমূল কংগ্রেস বলে না। সেই জন্যই বললাম এই তথ্যটা যদি সত্যি হয়ে থাকে, তৃণমূল কংগ্রেস যদি এই তথ্যটা না দেয় তাহলে সেটা আমাদের কাছে প্রতারণা করারই শামিল। আসুন আপনাদের দেখাই অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইনফরমেশনে। এই টেবিলটা একটু লক্ষ্য করুন। এখানে আপনারা দেখলেন, প্রথমেই বললাম যে জিএসটি বাবদ মাত্র 4.11% সেন্ট্রালকে দিতে পারে। গোটা দেশের নিরিখে মাত্র 4.11% দিতে পারে পশ্চিমবঙ্গ, যেখানে দেশের নিরিখে পশ্চিমবঙ্গের পপুলেশনের পার্সেন্ট হচ্ছে 7.5%, অর্থাৎ প্রায় অর্ধেক কন্ট্রিবিউশন করতে পারে জিএসটিতে পশ্চিমবঙ্গ, এবং ডিরেক্ট ট্যাক্সের রেসপেক্টে সেটা আরো কম, 3.46%। এই হচ্ছে টোটাল পশ্চিমবঙ্গ যেটা সেন্ট্রালকে কন্ট্রিবিউট করে। কিন্তু কি পায় উল্টো দিক থেকে সেন্ট্রাল পশ্চিমবঙ্গকে কি দেয় সেটা আপনারা লক্ষ্য করুন। দুটো খাতে পশ্চিমবঙ্গকে হেল্প করে সেন্ট্রাল, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্র্যান্ট ইন এড অর্থাৎ অনুদান, আর একটা হচ্ছে ডেভলিউশন। ডেভলিউশন মানে যা সংগ্রহ করে নিয়ে যায় সমস্ত স্টেটের তরফ থেকে, তার একটা পার্সেন্টেজ সমস্ত স্টেটকে দেওয়া হয়। সেটা আপনারা একটু খেয়াল করুন। গ্র্যান্ট ইন এড এইটা সমস্ত দেশের যা রাজ্যকে দেওয়া হয় তার মধ্যে পশ্চিমবঙ্গকে দেওয়া হয় 8.51%, অর্থাৎ অনুদান দেওয়া হয় 8.51%, এবং ডেভলিউশন বাবদ সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গকে ফিরিয়ে দেয় 7.52%, বা 7.52%। আপনারা এবার খেয়াল করুন, এই রোটা খেয়াল করে দেখুন, ফার্স্ট রোটা, যে পশ্চিমবঙ্গ জিএসটি এবং ডিরেক্ট ট্যাক্স বাবদ কত দিচ্ছে আর পশ্চিমবঙ্গ পাচ্ছে কতটা। পশ্চিমবঙ্গ দিচ্ছে জিএসটি এবং ডিরেক্ট ট্যাক্স বাবদ 4.11% এবং 3.46%, আর পশ্চিমবঙ্গ পাচ্ছে গ্র্যান্ট ইন এড অর্থাৎ অনুদানের খাতে 8.51%, আর ডেভলিউশন খাতে 7.52%। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের রিটার্ন। এবার আপনারা খেয়াল করে দেখুন যে পশ্চিমবঙ্গ দিচ্ছে কতটা আর তার থেকে পাচ্ছে কতটা। পশ্চিমবঙ্গ যা দেয় তার থেকে বেশি পায়, অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের থেকে সব তুলে নিয়ে চলে যাচ্ছে, আমাদের কিছু দিচ্ছে না। এই বক্তব্যটা যদি মহারাষ্ট্র বলতো, এই বক্তব্যটা যদি তামিলনাড়ু বলতো বা কর্ণাটক বলতো, তাহলে কিন্তু মানা যেত যে তাদের কাছ থেকে যতটা সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যায় তার থেকে কিন্তু তাদেরকে কম ফিরিয়ে দেয়। তার কারণ তারা আর্থিকভাবে স্বাবলম্বী, তারা দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করে, সেখানে বিজনেস এতটাই ভালো, মানুষের ক্রয় ক্ষমতা এতই ভালো, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যটা এতটাই ভালো যে সেই সমস্ত রাজ্যগুলো সেন্ট্রাল গভর্নমেন্টকে যা ট্যাক্স দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তার একটা ছোট্ট অংশ তাদেরকে ফিরিয়ে দেয়।
তারা যদি বলতো যে আমাদের কাছ থেকে সমস্ত ট্যাক্স তুলে নিয়ে যাওয়া হচ্ছে অথচ আমাদের কিছু ফিরিয়ে দিচ্ছে না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে যেটা বলেন, তাহলে কিন্তু মানা যেত, সেটা কিন্তু সত্যি। মহারাষ্ট্র, কর্ণাটক যদি এই কথা বলতো তাহলে কিন্তু সে কথাটা সত্যি মানা যেত। কিন্তু কোনো মুখ্যমন্ত্রী, না মহারাষ্ট্র না কর্ণাটকে যারা ভারতের অর্থনীতিতে সব থেকে বেশি কন্ট্রিবিউট করছেন, তারা কোনো দিন বলেন না যে আমাদের থেকে বেশি তুলে নিয়ে চলে যাচ্ছ। অথচ আমাদের রাজ্য যেখানে ট্যাক্স দেয় অত্যন্ত কম, 4%, 3%, কিন্তু পায় অনেক বেশি পার্সেন্ট, 7%, 8% করে কিন্তু রিটার্নে পায়। অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে প্রেস কনফারেন্সে কিংবা প্রত্যেকটি মিডিয়ার সামনে এই তথ্য আমাদের সামনে তুলে দেয় যে আমাদের কাছ থেকে নিয়ে সব চলে যায় কিন্তু আমাদের ফেরত দেয় না। এই তথ্যটা সত্য কিনা আমি আরো একবার যাচাই করতে বলবো, তার কারণ শুভেন্দু অধিকারীর দেওয়া এই তথ্য সেটা সত্যি না মিথ্যা। যদি মিথ্যে হয় তাহলে নিশ্চিতভাবে রাজ্য প্রশাসনের তরফ থেকে বলা উচিত যে শুভেন্দু অধিকারীর এই তথ্য মিথ্যা। আর যদি সত্যি হয় তাহলে ঘন্টাখানেক সঙ্গে সুমনের প্রোগ্রামে কেন সুমন সাধারণ মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই তথ্য তুলে দেবেন না? আমার ইউটিউব চ্যানেল তো আর পশ্চিমবঙ্গের 10 কোটি লোক শোনে না, কিন্তু এবিপি আনন্দের সুমনের বক্তব্য শোনে। তাই সুমন নিশ্চিতভাবে ভেরিফাই করে এই তথ্য কেন পশ্চিমবঙ্গের মানুষকে তুলে দেবেন না? ওই অহেতুক বিতর্ক নিয়ে ঘন্টাখানেক সময় নষ্ট না করে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি মানুষের কাছে তুলে দেওয়া হয় তাহলে মানুষ বুঝতে শিখবে যে কারা আমাদের ঠকাচ্ছে, কোন রাজনৈতিক দল আমাদের ঠকাচ্ছে, সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। আপনাদের আরো একটা তথ্য দেখাবো সর্বশেষে এসে, সেই তথ্যটা আপনারা একটু দেখুন যে 2018-19 থেকে 2023-24 পর্যন্ত একটা হিসাব রয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ কত দিয়েছে সেন্ট্রালকে আর পশ্চিমবঙ্গ কত পেয়েছে তার একটা হিসাব রয়েছে, সেটা আপনারা দেখুন। 2018-19-এ পশ্চিমবঙ্গ দিয়েছে 64,389 কোটি টাকা, আর পশ্চিমবঙ্গ সেন্ট্রালের কাছ থেকে পেয়েছে 81,585 কোটি টাকা। আমি সবটার পড়ছি না, আপনারা দেখে নিতে পারেন। আমি 23-24টা বলছি। 23-24-এ পশ্চিমবঙ্গ সেন্ট্রালকে কন্ট্রিবিউট করেছে বা দিয়েছে 94,972.42 কোটি টাকা, কিন্তু পশ্চিমবঙ্গ পেয়েছে 1,17,664 কোটি টাকা, অর্থাৎ প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি পশ্চিমবঙ্গ বেশি পেয়েছে। যা দিয়েছে তার থেকে 20,000 কোটি টাকা বেশি পেয়েছে। উল্টো দিকে মহারাষ্ট্র কিংবা কর্ণাটকের মতো যে সমস্ত রাজ্যগুলো আছে তাদের যদি আপনারা হিসাব করেন, তারা যা দিয়েছে তার 50% রিটার্ন পায়নি। তার কারণ ভারত সরকার তাদের দেওয়া ওই সমস্ত ট্যাক্সগুলো নিয়ে ভারতের উন্নয়ন খাতে বরাদ্দ করে, ভারতের সামরিক খাতে বরাদ্দ করে, ভারতের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করে, কিংবা স্পেস রিসার্চের ক্ষেত্রে সেই সমস্ত অর্থ বরাদ্দ করা হয়। অর্থাৎ অন্যান্য রাজ্যগুলো কিন্তু ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কন্ট্রিবিউট করছে, আর পশ্চিমবঙ্গ তো কন্ট্রিবিউট করছেই না, বরঞ্চ পশ্চিমবঙ্গকে কন্ট্রিবিউট করতে হচ্ছে। কেন না? দুর্বল সন্তান পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের একটা দুর্বল সন্তান অর্থনীতির দিক থেকে, যে যারা নিজেরাই স্বাবলম্বী নয়, যাদেরকে দেশকে কন্ট্রিবিউট করতে হচ্ছে। পশ্চিমবঙ্গ কোনো কন্ট্রিবিউট করতে পারছে না। অথচ দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এসে কি তথ্য দিলেন, যে বললেন পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়েছে, আমাদের টাকা দেওয়া হয়নি, এই সমস্ত বিভিন্ন বঞ্চনার কথা বললেন। সেগুলো হয়তো নিশ্চিতভাবে একটা অ্যাঙ্গেল থেকে সত্য, এবং সেগুলো কেন দেওয়া হয়নি তার কিছু তথ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার বলেছে, যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি, কোন খাতে খরচ হয়েছে সেই সমস্ত তথ্য তুলে দেওয়া হয়নি, সেই কারণেই বরাদ্দ আসেনি বলে বারবার বলে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ইউটিলাইজেশন সার্টিফিকেট পুরোপুরি ক্লিয়ার না করেও এই রাজ্য সরকার বারবার বলবে যে আমাদের টাকা দেওয়া হচ্ছে না। কিন্তু আপনাদের আজকে তথ্য দেখিয়ে দিলাম যে জিএসটি বা ট্যাক্স বাবদ যা টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের রাজ্য থেকে তুলে নিয়ে যায় তার থেকে অনেক বেশি টাকা কিন্তু আমাদের ফিরিয়ে দেয়। 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনার বাড়ি দিচ্ছে না, তার উত্তরও সকালবেলা দিয়ে দিয়েছি। সবচেয়ে কম জিএসটি কালেকশন এখানে 4.11, জনসংখ্যার 7.12, আর টাকা পান সবচেয়ে বেশি আপনি। আপনাকে চুরি করার জন্য দেওয়া হবে নাকি? আপনি তাজের চার্টার ফ্লাইট নিয়ে গেছেন দিল্লি, 1 কোটি টাকা তো আপ ডাউন করতে চলে গেছে, গাই আর বাছুর গেছে দিল্লিতে। এই তথ্য কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিন প্রশাসনিক বৈঠক থেকে বলেছেন, বা কোনো মিডিয়া কোথাও কি বলেছেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তথ্য যদি সামনে না আনতেন তাহলে সকলে কি জানতে পারতাম? আর প্রশ্ন হচ্ছে, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে তো সকলকে জানানো সম্ভব নয়। আপনাদের এই কয়েকজন যারা প্রত্যেকদিন আমার খবর দেখেন তারা হয়তো জানতে পারলেন, আপনারা হয়তো আরো কাউকে ভিডিওটা শেয়ার করবেন, তারা হয়তো জানতে পারবেন, কিন্তু পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের কাছে কি এই তথ্য থাকবে? তারা তো এই তথ্য নিয়ে ভোটের লাইনে দাঁড়াবে না। তারা ভাববে যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, আমাদের থেকে ট্যাক্স তুলে নিয়ে যাওয়া হচ্ছে, জিএসটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমাদেরকে কিছু ফিরিয়ে দেওয়া হচ্ছে না, এই তথ্যই আপনারা বিশ্বাস করবেন। সেই কারণেই বললাম যে দেখুন,
একেবারে শিক্ষিত হওয়াটা কিন্তু রাজনৈতিক শিক্ষিত হওয়াটা অত্যন্ত জরুরি। কে ঠিক বলছে কে ভুল বলছে এই সমস্ত চুলচেরা বিশ্লেষণগুলো সঠিকভাবে যদি করতে না পারা যায়, তাহলে রাজনৈতিক ব্যক্তিদের অন্ধভাবে বিশ্বাস করে নেওয়ার মতো কোনো রকমেরই কিন্তু মানে নেই। রাজনৈতিকবিদরা যা বলছেন সব কথা সত্যি বলছেন এরকম বিশ্বাস করার কোনো অর্থ নেই। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে বিভিন্ন ধরনের অসত্য কথা, অর্ধসত্য কথা বা বিকৃত কথা তারা বলে থাকেন। সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তবে কিছু কিছু রাজনৈতিক দল বিশেষ করে বেশি বেশি মিথ্যে কথা বলেন। তো সেইগুলো আমরা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে আমাদের ডিসিশন নিতে পারবো না। তাই পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা চাই না যে মহারাষ্ট্রের মতো আমাদের রাজ্যেও কন্ট্রিবিউট করুক কিংবা কর্ণাটকের মতো আমাদের রাজ্যেও কন্ট্রিবিউট করুক। কন্ট্রিবিউট করা মানে কি, যে সেখানকার মানুষরা ভালো ব্যবসা করছে, সেখানকার মানুষের হাতে টাকা রয়েছে, সেখানকার মানুষের ক্রয় ক্ষমতা রয়েছে, তারা বেশি বেশি করে জিনিস কিনতে পারছে বলেই সরকার বেশি বেশি করে জিএসটি কালেক্ট করতে পারছে। আর পশ্চিমবঙ্গের মানুষের এমন হাল, তাদের হাতে টাকা পয়সা নেই বলে তারা বেশি বেশি জিনিস কিনতে পারছে না, তাই জিএসটি কালেকশনও কমে যাচ্ছে। অর্থাৎ এটা ক্লিয়ার কাট ইঙ্গিত করছে যে পশ্চিমবঙ্গের মানুষের খরচা কমে গিয়েছে। অন্যান্য রাজ্যগুলোর তুলনায় পশ্চিমবঙ্গের মানুষ অর্ধেকের কম খরচা করছে, যে কোনো ভাবে তারা যা হোক করে জীবনটা চালিয়ে দিচ্ছেন। কেন? এটা পরিষ্কার তথ্যটা প্রকাশ পাচ্ছে যে জিএসটি কালেকশন হচ্ছে না, ডাইরেক্ট ট্যাক্স বাবদ বেশি কালেকশন করতে পারছে না। তাই মহারাষ্ট্র কর্ণাটকের মানুষ যেভাবে খরচা করছে, ইনকাম করছে, পশ্চিমবঙ্গের মানুষ করতে পারছে না। আর এইসব তথ্য দেখার পরও যদি লক্ষ্মীর ভান্ডারের ওই 500,000 টাকার মধ্যেই সন্তুষ্ট হয়ে যান, তাহলে জিএসটিতে কোনোদিনই আমরা কন্ট্রিবিউট করতে পারবো না। কারণ 1000 টাকা নিয়ে আপনি আর কত কি কিনবেন, আর 1000 টাকার মধ্যে কত টাকায় আর আপনি জিএসটি দিতে পারবেন। কিন্তু আপনি যদি একটা 60,000 টাকার চাকরি পেত, আপনার ছেলে বা আপনার সন্তান যদি ঢুকেই 80-90 হাজার টাকার একটা চাকরি পেত, তাহলে আপনার ক্রয় ক্ষমতা বাড়তো, আপনার ফ্যামিলিও কিন্তু জিএসটিতে কন্ট্রিবিউট করতে পারতেন। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা সকলেই বেশি বেশি করে জিএসটিতে কন্ট্রিবিউট করতে পারতাম, কিন্তু সেটা হয় না। তার কারণ পশ্চিমবঙ্গের এই বিহাল অর্থনীতির পরিস্থিতির জন্য। এবার আপনারা বলুন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা বলেন সেটা সত্য, না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে তথ্যটা দিলেন সেটা তো? কেমন লাগলো আজকের পর্বে নিশ্চিতভাবে আপনারা লিখে জানান, এবং এই বক্তব্যগুলো না পাশের 4-5 জনের কাছে অন্তত ছড়িয়ে দিন, তাদেরকে জানতে সুবিধা করে দিন, তাদেরকেও এই বক্তব্যগুলো পৌঁছে দিন, তারাও যেন জানুক। যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, গুড বাই।